আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজিন সুলতানা নিপা, মেডিকেল কনসালটেন্ট এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন, হেয়ার ফ্রি হেয়ার গ্রোথ ক্লিনিক, বাংলাদেশ। আজকে আমি এসেছি আপনাদের খুব কমন একটা জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য, যে আপনারা প্রায়শই এই কোশ্চেনটা করে থাকেন, বিশেষ করে যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছেন, আমাদের পেশেন্ট আছেন, তারা সাধারণত এই প্রশ্নটা করে থাকেন। তো চলুন জেনে নিই আজকে কি নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা কথা বলবো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট পরবর্তী পিম্পলস এবং ইচিং নিয়ে। তো ইচিং এর সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্টদের শুরু হয়ে যায় ব্যান্ডেজটা রিমুভ করার পরে থেকে, এবং দেখা যায় 6 মাস থেকে 9 মাস অবধি এই ইচিংটা থাকতে পারে। তো আসলে আমরা এই ইচিংটাকে 3টা ভাগে ভাগ করতে পারি, 3টা ফেজে আসলে ভাগ করতে পারি। প্রথম ফেজটা শুরু হয়ে যায় হেয়ার ট্রান্সপ্ল্যান্টের দিন থেকে একদম 7 দিন পর্যন্ত। সেকেন্ড ফেজটা শুরু হয়ে যায় প্রথম মাস থেকে 3 নম্বর মাস, তৃতীয় মাস পর্যন্ত, এবং থার্ড ফেজটা শুরু হয়ে যায় 6 মাস থেকে 9 মাস। তো চলুন জেনে নিই প্রথম 7 দিনে আসলে কি ঘটে, যেটার কারণে আমাদের ইচিংটা হয়। আমরা যখন ব্যান্ডেজটা করে দিই ডোনার এরিয়াতে, ব্যান্ডেজটা করার কারণটাই হচ্ছে ইনফেকশন যেন না হয়, তার বাইরের ব্যাকটেরিয়াগুলো যেন ডোনার এরিয়াতে এফেক্ট করতে না পারে, সেই জন্যই আমাদের ব্যান্ডেজটা করা। কিন্তু ব্যান্ডেজটা থাকাকালীন অবস্থায় অনেকের একটু ইচিং হতে পারে। এটার একটা কারণ হচ্ছে, যখন আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করি, পুরো প্রক্রিয়াতে, পুরো প্রসিডিউরটাতে আমাদের অনেকগুলো নর্মাল স্যালাইন অ্যানেস্থেসিয়ার সাথে ইউজ করতে হয়। এই নর্মাল স্যালাইনগুলোই সাধারণত দেখা যায় যে ডোনার এরিয়াতে এসে জমা হতে থাকে এবং এটা থেকে বের হতে শুরু করে। তখন ব্যান্ডেজে গিয়ে এটা জমা হয় এবং ব্যান্ডেজটা পুরোটা ভিজে যায়, তখন সেখান থেকে ইরিটেশন হয়ে ইচিংটা হতে পারে। তো আপনাদের কাছে সাজেশন থাকবে, আপনারা অবশ্যই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের দ্বিতীয়তম দিনে আমাদের কাছেও চলে আসতে পারেন, বা নিজেরা ঘরে বসেও ব্যান্ডেজটা রিমুভ করতে পারেন। ব্যান্ডেজ রিমুভের কিভাবে করতে হয় সেটা আমরা প্রপারলি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে থাকি। তারপর প্রপারলি ক্লিন করে জায়গাটাতে আমরা এক ধরনের অ্যান্টিবায়োটিক ক্রিম দিয়ে থাকি আপনাদেরকে, সেটা অ্যাপ্লাই করবেন। এটা করলেই অনেক সময় দেখা যায় যে ইচিং এর প্রবলেমটা চলে যায়। এছাড়াও ইচিং আরেকটা যেটা কারণে হতে পারে, সেটা হচ্ছে গিয়ে হিলিং প্রসেসটা যখন শুরু হয়ে যায়। তো সাধারণত 3 নাম্বার থেকে দেখা যায় যে ইচিংটা আর একটু বাড়তে পারে অনেকের। হিলিংটা যখন শুরু হয়ে যায়, তখন সেখানে হিস্টামিন নামে এক ধরনের কেমিক্যাল রিলিজ হয়, যে এই হিস্টামিনের কাজই হচ্ছে গিয়ে একটু ইরিটেশন করবে, একটু ইচিং করবে, ইনফ্লামেশন করবে। তো আপনারা যদি আমাদের কাছ থেকে একটু সাজেশন নিয়ে একটা অ্যান্টিহিস্টামিন আপনারা খাওয়া শুরু করেন, তখন দেখবেন যে এই ইচিংটা আসলে আর হয় না। এটা তো গেল ডোনার এরিয়ার কথা। এখন চলে আসি আমরা ইমপ্ল্যান্টিং যে এরিয়াটা, ইমপ্ল্যান্টেড এরিয়া, সেখানে। তো সেখানে অনেকে কমপ্লেইন করে যে ম্যাডাম আমাদের তো অনেক ড্রাইনেস হচ্ছে, এখানে অনেক ইচিং হচ্ছে, আমরা কি করব? তো আমরা সাধারণত হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পেশেন্টদেরকে যখন ব্যান্ডেজ করে বাসায় পাঠিয়ে দিই, তখনই আমরা ইনস্ট্রাকশন দিয়ে রাখি যে আপনি প্রতি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর পর আপনার ইমপ্ল্যান্টেড এরিয়াতে নর্মাল স্যালাইনটা স্প্রে করবেন। কারণ ওখানে দেখা যায় যখন হিলিং প্রসেসটা স্টার্ট হয়ে যায়, তখন এটা একটা স্ট্রেচি একটা ভাব আসে, ড্রাইনেসটা হয়। তো সেই জন্য আমাদের সাজেশন থাকে যে যখনই আপনার ড্রাই মনে হবে, বা অথবা আপনি 1 ঘন্টা পর পর হেয়ার ট্রান্সপ্ল্যান্টের এরিয়াটাতে আপনার নর্মাল স্যালাইনটা স্প্রে করবেন। অনেক সময় দেখা যায় স্প্রে করার পরেও অনেকে কমপ্লেইন করে, ম্যাডাম তারপরও আমাদের অনেক ইচিং হচ্ছে, অনেকে স্ক্র্যাচ করতে চায়। বাট কোনোভাবেই এখানে স্ক্র্যাচ করা যাবে না, কারণ আপনি যদি স্ক্র্যাচ করেন তাহলে মাত্র লাগানো ইমপ্ল্যান্টিং যে হেয়ার ফলিকলটা, সেটা কিন্তু উঠে আসতে পারে। তখন আপনি আগের মতো রেজাল্টটা যেটা আপনি পেতেন সেটা পাবেন না। তো আমাদের একটা সাজেশন থেকে, যদি খুব বেশি ইচিং হয়, আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের 3 নাম্বার দিনের পরে থেকে আপনি চাইলে আপনার আঙুলের মাথায় একটু কোকোনাট অয়েল লাগিয়ে আপনি ড্যাব ড্যাব করে আপনার স্ক্যাল্পে লাগাতে পারেন। কোনোভাবেই সেটাকে ডোলে লাগানো যাবে না বা স্ক্র্যাচ করা যাবে না। যখন আপনি অয়েলটা লাগাবেন, সেই জায়গাটা একটু ময়েস্ট থাকবে, এবং নর্মাল স্যালাইনটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, সেটাকে তেলটা একটু ধরে রাখবে। তো এতে করে আপনার ইচিনেসটা একটু কমে যাবে। তো আশা করি যে আপনি প্রথম 7 দিনে কেন ইচিনেস হয়, রেডনেসটা কেন হয়, সেটা আপনি বুঝতে পেরেছেন। এবার আসুন সেকেন্ড ফেজে গিয়ে আমরা কেন ইচিং হয়। সেকেন্ড ফেজ সাধারণত শুরু হয় 1st মান্থ থেকে 3rd মান্থ পর্যন্ত। তো অনেকেই আমাদের কাছে কমপ্লেইন করে, ম্যাডাম হেয়ার ট্রান্সপ্ল্যান্টে 1 মাস হয়ে গেছে, এখন কেন আমার ডোনার এরিয়াতে এরকম লাল লাল বিচির মতো উঠেছে, বা আমার ইমপ্ল্যান্টিং এরিয়াতে কেন এরকম বিচির মতো দেখা যাচ্ছে। এটার মেইন কজই হচ্ছে গিয়ে আপনারা স্ক্যাল্পটাকে ক্লিন রাখেন না। প্রথম মাসে দেখা যায় সাধারণত সব পেশেন্টরাই মোটামুটি ভয় পেয়ে থাকে যে আমি যদি এখন স্ক্যাল্পে ভালো করে হাত দেই বা ক্লিন করতে যাই, তাহলে হয়তো আমার গ্রাফটগুলো উঠে যাবে। আসলে ব্যাপারটা তা না। গ্রাফট সাধারণত আমরা বলি যে 3 নাম্বার দিন থেকে শুরু হয়ে যায় আপনার ওটা প্রতিস্থাপন হওয়া, এবং 7 দিনের মধ্যেই সাধারণত হচ্ছে গিয়ে গ্রাফটটা বসে যায় আপনার স্ক্যাল্পের মধ্যে। তো এটা কোনো ভয় পাবেন না যে আমি ভালো করে পরিষ্কার করলে আমার গ্রাফটটা উঠে আসতে পারে। আপনারা যদি প্রপারলি ক্লিন করেন, ঘষে ঘষে পরিষ্কার করেন, যে স্ক্যাব বা ময়লাটা থাকে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে, তো সেটা যদি আপনি প্রপারলি ক্লিন করেন, একটু অয়েল ইউজ করবেন, আমরা যেভাবে আপনাদেরকে হেড ওয়াশটা দেখিয়ে দিই সেভাবে যদি প্রপারলি একটু মেনটেন করেন, তাহলে দেখা যায় যে এই পিম্পলসগুলো ওঠার প্রবণতাটা কমে যায়। আশা করি আপনারা এই ভিডিওস দেখার পরে আমাদের হেড ওয়াশের ভিডিওটা খুব ভালো করে দেখবেন, কিভাবে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে হেড ওয়াশটা করতে হয়। সেটা যদি মেনটেন করেন, তাহলে আপনাদের পিম্পলস হওয়ার প্রবণতাটা অনেক কমে যাবে।
এছাড়াও আরেকটা কারণ থাকে যে 1 মাসের মধ্যে পরে সাধারণত আমরা বলি পেশেন্টদেরকে মিনোক্সিডিল ইউজ করার জন্য। তো মিনোক্সিডিল ইউজের করলে ইচিনেসটা বেড়ে যায়। মিনোক্সিডিলের কাজই হচ্ছে ভ্যাসোডাইলেশন করা এবং ব্লাড সাপ্লাইটা হেয়ার ফলিকলে বাড়ানো। তো এতে করে দেখা যায় যে ব্লাড সাপ্লাই বেড়ে যায়, অনেক ধরনের কেমিক্যালস এখানে আসতে থাকে, মেডিয়েটার্স আসতে থাকে। তো তখন দেখা যায় যে একটু ইচিনেসটা বেড়ে যায়, একটু ড্রাইনেসটা বেড়ে যায়। তো তখন একটু ইরিটেশনটা বেশি হয়, একটু রেড হয়ে যায়। অনেকে আমাদের কাছে কমপ্লেইন করে, ম্যাডাম রেড হয়ে আছে, একটু এই জায়গাটা একটু মনে হচ্ছে যে একটু বিচি হচ্ছে। তো মিনোক্সিডিল ইউজ করলে এটা হতে পারে আপনার। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি বেশি ইচিং মনে হয়, যদি বেশি ড্রাই মনে হয়, আপনি হচ্ছে কি একটু কোকোনাট অয়েল ইউজ করতে পারেন। সপ্তাহে 1 দিন, বা কারো যদি একদিনে কাজ না হয় সপ্তাহে 2 দিন আপনারা কোকোনাট অয়েল ইউজ করতে পারেন। কিছুক্ষণ রেখে মাথাটাকে ওয়াশ করলেন, বা ওভারনাইটও আপনারা রাখতে পারেন। এছাড়াও অ্যালোভেরা জেলও আপনারা ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় যে কি মিনোক্সিডিলটা ইউজ করলে সবার ইফেক্ট হয় না, কারো ইফেক্ট হয়। মিনোক্সিডিলে অ্যালকোহল থাকে, তো এই অ্যালকোহলটা আসলে হেল্প করে মিনোক্সিডিলটাকে স্ক্যাল্পের মধ্যে ইমপ্রেশন হতে। তো এই অ্যালকোহলের কারণেই দেখা যায় যে আপনার ইমপ্রেশনটা হচ্ছে। আপনারা চাইলে যাদের এই প্রবলেম হয়, আপনারা অ্যালকোহল ছাড়া যে মিনোক্সিডিলটা পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন, বা ট্রান্সকিউটো পি যুক্ত বা অ্যালোভেরা যুক্ত যে মিনোক্সিডিলগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ইউজ করতে পারেন। এতে করে আশা করি যে আপনাদের যে প্রবলেমটা হচ্ছে এটা কমে যাবে, পিম্পলসের সম্ভাবনাটা কমে যাবে, ইচিংটা কমে যাবে, ড্রাইনেসটা কমে যাবে। এছাড়াও আপনার প্রতি সপ্তাহে আমরা বলি যে 1 বার বা 2 বার করে আপনাদেরকে কিটোকোনাজল শ্যাম্পু ইউজ করতে, যেটার কারণে হচ্ছে কি আপনি এটা থেকে মুক্তি পেতে পারেন। এছাড়া প্রতিদিন যদি আপনি হেড ওয়াশটা করেন, যে আমরা বলি একটা বেবি শ্যাম্পু দিয়ে হেড ওয়াশ করবেন, বা মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে আপনি হেয়ারটা ওয়াশ করবেন, আপনি যদি এইগুলো মেনটেন করেন তাহলে দেখবেন যে আপনার এই ইচিনেসটা, সেকেন্ড ফেজে যে ইচিনেসটা হয় বা পিম্পলসটা হয় সেটা থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন। এবার আসি থার্ড ফেজে অনেক সময় 6 মাস পরে আমাদের কাছে পেশেন্ট আসে যে ম্যাডাম এখন তো অনেক দিন হয়ে গিয়েছে হেয়ার ট্রান্সপ্ল্যান্টে, এখন কেন আমাদের পিম্পলস হচ্ছে, বা এখন কেন আমাদের পিম্পলস মধ্যে পাস জমে যাচ্ছে, যেটাকে আমরা ফলিকুলাইটিস বলি। তো এটার একটা কারণ হচ্ছে গিয়ে যে আমরা যখন ডোনার এরিয়া থেকে হেয়ারটাকে এক্সট্রাক্ট করছি তখন অনেক সময় অনেক হেয়ার ফলিকল থেকে যায়, যেটা আপনার একটু ভিতরের দিকে ঢুকে চলে যায়। তো এটাকে উঠে আসতে গেলে একটু স্কিনের চারপাশে একটু ইরিটেশন হয়, তখন দেখা যায় কিছু বাম্পস আপনারা দেখতে পারেন, একটু ইচিং হতে পারে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা এটা যদি অনেক এক্সপার্ট সার্জনও করে থাকেন, তারপরেও কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে কিছু চুল এক্সট্রাক্ট করার সময় আসলে একটু ভিতরের দিকে চলে যায়, তো এটা উঠে আসার সময় অনেক সময় এরকম ইরিটেশন হতে পারে। তো এটা নিয়ে আসলে আপনারা টেনশন করার কিছু নেই। আপনাদের যে প্রবলেমগুলো হয় পিম্পল রিলেটেড বা রিলেটেড, আপনারা চাইলে আমাদের কাছে এসে সাজেশন নিতে পারেন, আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। এটার অবশ্যই কিছু সলিউশন আছে। আমরা কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু ক্রিম অ্যাপ্লাই করতে বলে দেই, যেটা মিউপিরেসিন যুক্ত বা হচ্ছে ফুসিডিক অ্যাসিড যুক্ত। এগুলো ইউজ করলে এবং অ্যান্টিহিস্টামিন যদি আপনি খান তাহলে হচ্ছে এই প্রবলেমগুলো থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন। তো এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ভাববেন না যে এটা হচ্ছে মানে আপনি হেয়ার ফলিকলগুলো উঠে চলে যাচ্ছে, আপনি রেজাল্টটা পাবেন না। অবশ্যই আপনার যদি সার্জারি ভালোভাবে হয়ে থাকে, আপনার ইমপ্ল্যান্টেশন যদি ঠিকভাবে প্রতিস্থাপন হয়ে থাকে, অবশ্যই আপনি রেজাল্ট ভালো পাবেন। তো আশা করি যে এই ভিডিওটা আপনাদের অনেক ভালো কাজে আসবে। আপনাদের বেশিরভাগ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট পেশেন্টদেরই এসব কোয়ারি থাকে, সে কারণেই আজকে এই ভিডিওটা আসলে করা। তো আপনাদের অনেক সময় অনেক কিছু জিজ্ঞাসা থাকে, সেগুলো যদি আপনারা করতে চান আমাদেরকে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, সেগুলো দেখে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং ভবিষ্যতে হচ্ছে আমরা এগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো অবশ্যই আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনারা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওসগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ।